জামাইকে তো মাঝে মাঝে তার পছন্দের খাবার রেডি করে খুশি করতে হয়। এর জন্য আজকে আমার ছোট্ট একটা চেষ্টা, আমার জামাই যেন খুশি হয় খাবার খেয়ে, এই আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ইশরাত রাকি উর্মি। আদ্রিসার বাবা সবসময় সালাদের যে আইটেমগুলো হয় ওইগুলো অনেক বেশি পছন্দ করে, তাই আমি ভাবলাম যে ওর জন্য আজকে তাহলে আমি সালাদ রেডি করব একটু অন্যভাবে। রাতে আজকে আর ভাত খাবে না, ও এইটাই খাবে, যদি দেখে সেটা আমি জানি। সালাদ রেডি করার জন্য আমি নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা, লেটুস পাতা এবং মাইস। মাইস হচ্ছে একটি ইতালিয়ান শব্দ এবং বাংলায় আমরা এটাকে ভুট্টা বলে থাকি। এইখানে আমি শসা, টমেটো, তারপর লেটুস পাতা, মানে যে জিনিসগুলো আমি নিয়েছি সালাদ বানানোর জন্য সবগুলোই আমি একদম ছোট ছোট করে কেটে নিব, যাতে মাখাতে গেলে সুবিধা হয় এর জন্য। আর সাথে আমি যে ভুট্টাটা নিয়েছিলাম ওইটা কন্টেনার থেকে বের করে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে সালাদের সাথে মিক্স করতে হবে। এখানে আমি সব কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি মাখাবো না, কারণ এখন যদি আমি লবণ দিয়ে মাখাই রাখি তাহলে পানি ছেড়ে দিবে, এর জন্য আর আমি এখন মাখাবো না। আদিশার বাবা যখন খাবে তখন এসে ও মাখাই নেবে, এর জন্য এইভাবে আমি কেটে একটা ডিশে রেখে দিয়েছি এবং সুন্দর করে সবগুলো গুছায় রাখছি। মাঝখানে আমি ফাঁকা রেখেছি কারণ এখানে আমি আরো দুইটা আইটেম অ্যাড করব। এর জন্য একটা চুলায় আমি দিয়ে দিয়েছি অলিভ অয়েল দিয়ে চিকেন ফ্রাই। অলিভ অয়েল অ্যাড করেছি যাতে সালাদের সাথে একটা ভালো একটা ফ্লেভার আসে, এর জন্য। চিকেনটা আমি একটু ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিয়েছি মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজের বাটা এবং গোলমরিচের গুঁড়া। এছাড়া আমি অন্য কোনো মশলা এখানে অ্যাড করিনি। এইখানে আমি একদম অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি যাতে ভালো মতো কষানো হয় মাংসটা এবং মাংসের ভিতরে যেন মশলাগুলো ভালো মতো ঢুকে। এই পর্যায়ে আমি বাটার অ্যাড করে দিব যাতে বাটারের যে একটা স্মেল এটা যখন খাবে তখন আরো বেশি মজা লাগবে, এর জন্য। আর আদিশার বাবা এই টাইপের রান্নাগুলো অনেক বেশি পছন্দ করে। বাটারটা আস্তে আস্তে একদম গলে এটার সাথে মিশে যাবে, তখন একটা ভালো একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে চাইলে আপনারা টক দই বা লেবু অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি এইখানে অ্যাড করব না। আমি এগুলো অ্যাড করব একদম সরাসরি সালাদের সাথে। আমার চিকেনটা এখানে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবং খেতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি ছিল। এইভাবে আপনারা চিকেন রান্না করে দেখতে পারেন। এখানে আমি একটা ডিম অমলেট করব, এর জন্য দিয়ে দিয়েছি দুইটা ডিম। এখানে একটা ডিম না, কিন্তু দুইটা ডিম আমি দুই পাশে দিয়ে দিয়েছি এবং একদম অল্প পরিমাণ আঁচে এটা বয়েল করে নিচ্ছি এবং এটার সাথে একদম অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি। আমি এইখানে সবকিছু একটু বেশি বেশি নিয়েছি কারণ আদিশার বাবা তো আর একা খাবে না, আমি এবং আদিশা দুইজনেই সাথে খাবো, এর জন্য সবকিছু একটু বেশি বেশি করে নেয়া, এর জন্য আর কি। কারণ ও তো আর একা এইভাবে এতগুলা খেতে পারবে না। চিকেন এবং ডিম দুইটাই আমি সালাদের মাঝখানে নিয়ে নিয়েছি, একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইখানে সালাদটা আমি এই পর্যায়ে অ্যাড করিনি, আদিশার বাবা এসে অ্যাড করবে, কারণ আমি আগেই বলেছি লবণ দেয়া থাকলে পানি ছেড়ে দিলে আর খেতে মজা লাগে না। চিকেনের যে গ্রেভিটুকু ছিল ওইটা আমি লেটুস পাতার উপরে দিয়ে দিয়েছিলাম, সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই যাতে আরো বেশি একটু মজা লাগবে এবং ভালো একটা ফ্লেভার আসবে। টক দই এবং বিট লবণ অ্যাড করব আমি এইখানে। যারা নাকি ডায়েট করেন এবং প্রতিদিন সালাদ খেতে হয় তারা কিন্তু এই সালাদটা খেয়ে দেখতে পারেন কেমন টেস্ট, কেমন ইয়াম্মি হয়, একদিন ট্রাই করে দেখতে পারেন অবশ্যই। কিন্তু যারা ডায়েট করেন তারা কিন্তু অবশ্যই কিছু কিছু জিনিস যেগুলো আপনারা খান না ওইগুলা হয়তো বা স্কিপ করতে পারেন, তারপরে সালাদটা বানিয়ে খেতে পারেন। এই সালাদটা কিন্তু অনেক বেশি হেলদি। এই সালাদগুলো সব একসাথে মিক্স করে আপনারা রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন এবং সালাদের সাথে চাইলে আপনারা অল্প পরিমাণে অলিভ অয়েল বা সরিষার তেল যে কোনো একটা অ্যাড করে নিতে পারেন। আমি যখন বাংলাদেশে থাকতাম তখন এই লেটুস পাতা আমি কখনোই খেতাম না, ভুট্টা কখনোই খেতাম না, আমার এগুলো পছন্দ ছিল না। কিন্তু ইতালিতে আসার পরে মোটামুটি আমার খাদ্যের অনেক চেঞ্জ আসছে, মানে এখানে আসার পরে ওরা যেই ধরনের খাবারগুলো খায় এইখানে যেহেতু সবাই ওইগুলাই খায়, আমিও আস্তে আস্তে করে শিখছি খাওয়া। আমি কখনোই এই ধরনের পাতা খেতে পারতাম না, কিন্তু এখন খেতে হয়। আমাদের যে ফ্যামিলি ডক্টর আছে ওই ফ্যামিলি ডক্টর সবসময় বলে তোরা যেই ধরনের মশলা খাস তোদের শরীর তো অসুস্থ হওয়ারই কথা। ওরা একদমই কোনো ধরনের মশলা খায় না, তারপরেও আমরা তো খাই মশলা ছাড়া, তো আমাদের কোনোভাবেই থাকা সম্ভব না, খাওয়া সম্ভব না, কারণ আমরা তো মশলা খেয়ে অভ্যস্ত। কিন্তু ওরা কোনোভাবেই এইগুলো পছন্দ করে না। আমাকে আমাদের ডক্টর বলে দিয়েছে যাতে বেশি করে এই ধরনের পাতা খাই, শাকসবজি খাই, যদিও এইগুলো আগে খেতে পারতাম না কিন্তু এখন খেতে হয়। ইনশাল্লাহ আমিও এখন চেষ্টা করছি সকল ধরনের মশলা আস্তে আস্তে কমিয়ে দেওয়ার জন্য। হয়তোবা একটা সময় আমিও মশলা খাওয়া ছেড়ে দিতে পারবো, কারণ মশলা যে শরীরের জন্য কতটা ক্ষতি আসলে আমি আমাদের যে ডাক্তার আছে ওর মুখ থেকে শোনার পরে আমি আসলে বুঝতে পেরেছি। তো এই ছিল আজকে আমার ছোটখাটো একটা রান্না, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।